প্রথমে আমি যদি আপনাকে প্রশ্ন করি যে মন্ত্রী পরিষদ সম্প্রসারিত হলো, আহ একদিকে আমাদের প্রধানমন্ত্রী তুচ্ছতা সাধনের কথা বলছেন, প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিভিন্ন পর্যায়ের মন্ত্রীরা তাদের বেতনের 10% সরকারি কোষাগারে দিচ্ছে। এটা মানুষকে এক ধরনের দেখানো যে আমরা অন্তত মানবিক জায়গা থেকে অনেক বেশি স্বচ্ছ। আবার আরেকদিকে এই যে মন্ত্রী পরিষদে কলেবর বাড়ানো, নতুন করে 5 জন যুক্ত হলেন, উপদেষ্টা রয়েছে একাধিক মন্ত্রণালয়ে, আহ এবং এক মন্ত্রণালয়ে একই সঙ্গে 2 জন প্রতিমন্ত্রী, এসব মিলিয়ে আসলে কি বার্তাটাই আমরা পাই? মানে আমি একটু বিস্মিত হয়েছি, কারণ মাত্র একজন মন্ত্রীকে আপনার দায়িত্ব থেকে মন্ত্রিত্ব থেকে সরানো হয়েছে, মিস্টার জহিরুদ্দিন স্বপন। জহিরুদ্দিন স্বপনের পারফরমেন্স নিয়ে খুব একটা বিতর্ক হয়েছে, উনি ব্যর্থ হয়েছেন। আমি নিজে মিডিয়ার লোক এবং মিডিয়ার বন্ধু বান্ধব যারা আছেন, আমি নিজে যদি এখন সরকারি কোনো চাকরি করি না, সরাসরি কোনো চাকরি করি না, কিন্তু যারা মিডিয়ার সরাসরি ওনার সঙ্গে জড়িত কাজ করেন, তাদের সঙ্গে কথাবার্তা বলে যতটুকু বুঝেছি, আমার কাছে জহিরুদ্দিন স্বপনকে ব্যর্থ মনে হয়নি, বরঞ্চ উনি পূর্ববর্তী অনেক তথ্যমন্ত্রীর চেয়ে ভালো করছিলেন। কারণ ভালো করার অপরাধে হয়তো ওনাকে সরে যেতে হলো, ভালো করা যাবে না, হয়তো এটা একটা বেঞ্চমার্ক হয়তো এখানে হয়তো নির্ধারিত। তার জায়গায় যাকে আনা হলো, উনি পরীক্ষিত নন, তবে উনি ভালো বলেন, কথাবার্তা ভালো বলেন, কথা বলেন, কিন্তু সেটা কতটুকু কি হবে আমি জানি না। আর এইদিকে দেখলাম যে বিমান মন্ত্রীর পদ থেকে একজনকে সরিয়ে খাদ্যতে নেওয়া হলো। মূলত বড় পরিবর্তন এই দুটোই, আর নতুন অনেককে যোগ করা হলো। তো এগুলো কোনোটাই না আমার কাছে, যেমন ধরেন আপনার এই মুহূর্তে যে কজন প্রতিমন্ত্রীর আপনার কি বলবো খুব আলোচিত, তাদের মধ্যে একজন হলো পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী মীর হেলাল। তার দাপটের কারণে আগে পার্বত্য বিষয়ক মন্ত্রীকেই চলে যেতে হয়েছিল। তো ঠিক আছে, উনি যখন দাপট করার বেশি, ক্ষমতা বেশি, উনি থাকতেন, ওখানে আবার আরেকজন মন্ত্রী আনা হলো। পার্বত্য বিষয়ক মন্ত্রণালয় কত বড় মন্ত্রণালয়, অনেক কাজ নাকি ওখানে, এখানে যেখানে 2 জন লোক লাগবে। আবার ধরেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, এখানে ছোট্ট একটা মন্ত্রণালয়, এখানে কাজটা কি ভাই, খুব হাতে গোনা 2-3টা কাজ, যে ঈদের চাঁদ দেখা, তারপরে হজটা ঠিকঠাক মতো করানো, তারপরে ওয়াকফ এবং বিভিন্ন মসজিদ মন্দিরে অনুদান দেওয়া। মূলত এর বাইরে আমি খুব একটা কাজ দেখি না এখানে। এখানে আবার একজন প্রতিমন্ত্রী ঢুকানো দরকার। আবার এমন একজনকে প্রতিমন্ত্রী হিসেবে ঢুকানো হলো, যার ব্যাপারে দেখলাম পরের দিনে হেফাজতে ইসলাম আপত্তি করলো যে সে নাকি তার কি নিয়েই সমস্যা। এগুলি এখন নানা ধরনের প্রসঙ্গ কিন্তু আসছে। তো আমি না এই পরিবর্তনগুলির মাধ্যমে, পরিবর্তনগুলির মধ্যে ইতিবাচক কিছু দেখি না। তারপরে এই মন্ত্রিসভা নতুন মন্ত্রী নেওয়া বাদ দেওয়া, এটা তো আসলে প্রধানমন্ত্রীর কাজ। উনি যেহেতু করেছেন, নিশ্চয়ই ওনার একটা চিন্তা ভাবনা থাকবে, কারণ এই সরকার যদি ব্যর্থ হয়, দায়টা কিন্তু ওনাকেই নিতে হবে। উনি অন্য কারোর দায় চাপায় কিন্তু পার পাবেন না। তো উনি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হয়েছেন, দলের হাল ধরেছেন, দেশে এসে বিদেশ করছিলেন, নিশ্চয়ই ওনার একটা প্ল্যান আছে, আর উনি তো বলেইছেন ওনার একটা প্ল্যান আছে দেশ নিয়ে। এখন সেই প্ল্যানটার ইতিবাচক দিকগুলো কিন্তু এখন অতটা আসলে আমি দেখছি না। দেখা যাক আরো কয়েকদিন, 6 মাসের মাথায় বেশি মন্তব্য করতে চাই না। ইতিবাচক নেতিবাচক কোনটাই কি আমরা দেখতে পাচ্ছি? তিনি বলেছেন যে আই হ্যাভ এ প্ল্যান, সেই প্ল্যানের কোনো কিছু কি উনি প্রকাশ করতে পেরেছেন? সরাসরি যে এটাই আমার পরিকল্পনা, আমি এইভাবে পথ চলতে চাই। সামাজিক নিরাপত্তা বিষয় কিছু কিছু বিষয়ে ওনার কিছু প্রকল্প মোটামুটি কাজ করছে, এগুলি মোটামুটি ভালো, একদম আমি এগুলিকে উড়িয়ে দেবো না। এগুলো তো আওয়ামী লীগ আমলেও ছিল, নামগুলো ভিন্ন করা হয়েছে, এই যে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড। হ্যাঁ ঠিক আছে, ওই আমলে একভাবে ছিল, এই আমলে আরেকভাবে আছে। তারপরে এগুলো কিছু আগেও তো ওই সমস্ত কর্মসূচি আগে যেটা ছিল, বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, অনেক কিছু ছিল, মাতৃত্ব ভাতা, এরকম অনেকগুলি আপনার তখন ছিল। সেই ভাতাগুলি নিয়ে আমি কখনো নেগেটিভ কিছু কখনো বলিনি। আমার কাছে তখন ওগুলিকে একটা শেখ হাসিনা সরকারেরও কিছু ভালো দিক ছিল, সেগুলোর মধ্যে ওগুলো। এই সরকার হয়তো অটোনমি করছে, আবার হয়তো একটু বাড়িয়ে করছে,
অথবা ভিন্ন ভিন্ন প্রক্রিয়া করছে, এটাও ভালো, আমি এটাকে খারাপ বলবো না। এটা ভালো, কিন্তু এখানেও আগেও দলীয়করণ হয়েছিল, এখনো দলীয়করণ হচ্ছে। আমাদের এই দেশের দলীয়করণের বাইরে যাওয়ার সুযোগ খুব কম। আমি ভেবেছিলাম যে সবার সরকার হবে, তো হয়নি। পিচ্ছুতা সাধনের বিষয়ে প্রশ্ন রাখছিলাম আপনার কাছে, যে একদিকে মন্ত্রীরা 10% তাদের বেতনে, মূল বেতনে 10% রাষ্ট্রীয় কোষাগারে জমা দিচ্ছে, এবং প্রধানমন্ত্রী শুরু করেছিলেন বিধায় অন্যরাও সবাই তার পথ অবলম্বন করছেন। আবার বিভিন্ন দিক থেকে তার গাড়ি বহরের সংখ্যা কমিয়েছেন। একদিক থেকে পিচ্ছুতা সাধনের একটা মেসেজ আমরা পাচ্ছি, প্রধানমন্ত্রী 100 টাকার খাবার খান, এগুলো প্রচার করা হচ্ছে সরকারের বিভিন্ন পর্যায় থেকে। কিন্তু এই যে এক একটা মন্ত্রণালয়ে 2জন 3জন করে মন্ত্রী, উপদেষ্টাও রয়েছে কোনো কোনো জায়গায়, বিশেষ সহকারীও রয়েছে কোথাও কোথাও, এবং আপনি তো কয়েকটা মন্ত্রণালয়ের একেবারে হাতে মানে কি বলা যায় খাতা কলমে একটা হিসাব দিয়ে দিলেন যে কজন লাগে, কি কাজে লাগে। এই যে এক একটা মন্ত্রণালয়ে 3জন করে মন্ত্রী, হয়তো কোনো কোনো জায়গায় 2জন আছে, আবার কোথাও কোথাও যে আহ উপদেষ্টা রয়েছেন, একই মন্ত্রণালয়ে আবার বিশেষ সহকারী রয়েছেন প্রতিমন্ত্রী পদমর্যাদার। আবার দেখা যাচ্ছে কোন কোন মন্ত্রণালয়ে একাধিক দায়িত্ব কোন কোন মন্ত্রী, যেমন সড়ক রেল পথ যোগাযোগ মন্ত্রণালয়, এরকম আরো অনেক মন্ত্রণালয় রয়েছে। কি পরিকল্পনার অভাব? মানে কাজে গতি আনতে হলে সমানভাবে সব জায়গায় গুরুত্ব দিতে হবে, কিন্তু এরকম একটা সজবাল অবস্থা আপনি দেখতে পাচ্ছেন কিনা? এগুলি না আমি বুঝছি না আসলে, মানে এখন কিসের অভাবে হচ্ছে না কিসের অতিরিক্ত গুরুত্বের কারণে হচ্ছে, না আমার কাছে ক্লিয়ার না, আমি ঠিক বুঝি না। যেমন ধরেন আমি একটা কথা বলি যে 10% টাকা তারা জমা দিচ্ছেন একটা ভালো কাজের জন্য, এতে কি অর্থনীতির খুব একটা পরিবর্তন হয়ে যাবে সারা দেশের, আমি বলতে পারবো না, মনে হয় না। কিন্তু তারপরে এটা ইতিবাচক দিক আছে, এটা একটা ভালো দিক যে ঠিক আছে আমি সরকারের কাছ থেকে বেশি বেতন নেবো না, আমার এত টাকা বেতনের দরকার নাই, আমি দেশের মানুষের জন্য যে ভাবি এটা প্রমাণ করার জন্য প্রত্যেকই ভাবে আমি 10% টাকা দিয়ে দিচ্ছি, ভালো। কিন্তু আমার কথা হলো কি, প্রধানমন্ত্রী কি এই একটা মাত্র উদাহরণ সেট করেছিলেন? উনি তো দায়িত্ব গ্রহণের পরে উনি বলেছিলেন উনি সরকারি গাড়ি নেবেন না, সরকারের ড্রাইভার নেবেন না, সরকারের তেল নেবেন না। সেই উদাহরণ কয়জন ফলো করতে রে ভাই? সেই উদাহরণ তো আমি দেখলাম মাত্র একজন মন্ত্রী ছাড়া আর কেউ ফলো করে নাই। সেটা করলে তো এর চেয়ে কিছু ভালো হতো, সেটা করতেন, সেটা কেউ করলো না। কিন্তু এখন যেটা নাকি অল্প কিছু টাকা, মূল বেতনের 10%, মানে এই 7-8 হাজার টাকা, এটা তারা জমা দিচ্ছে, অথবা 10,000 টাকা এটা জমা দিয়ে আপনি দেখাচ্ছেন আমি বেতনের তো অনেকখানি নিচে। এক মন্ত্রী তো ব্যয় বলছি শুনছি যেটা কি বেতন নিবে না, ওটা আগে নয়। কিন্তু আমার যেটা বক্তব্য সেটা হলো যে ভাই আসলে কিন্তু এরা মানে কিছু কিছু ক্ষেত্রে মানে কিছু সাধারণ একটা মানে ভান করছে, কিন্তু আসলে তো অপচয়টা হচ্ছে, যে নিয়মিত অপচয় যেটা, সেই অপচয় কিন্তু থামানোর তাদের মধ্যে কোনো প্রচেষ্টা বা ইচ্ছা আছে বলে আমার কাছে মনে হচ্ছে। সব মিলিয়ে যে খুব প্ল্যান্ড ওয়েতে চলছে দেশটা, মানে বিশেষ করে ক্যাবিনেটের মাধ্যমে, আমি জানি না, আমার কাছে এখন পর্যন্ত দৃশ্যমান হয়নি। তবু আমি 6 মাস তো দেখলাম, 6 মাসে আমার আশা পূরণ হয়নি ভাই, সত্যি কথা বলতে গিয়ে আমি যা ভেবেছিলাম সেটা দেখতে পাচ্ছি না। আগামীতে দেখি আর কয়েকদিন কি হয়। এরকম আমি না আগেও দেখেছি, আগের সরকারগুলো দেখেছি, প্রথম একটা তারা প্রথমে এসে নিয়ে 100 দিনের একটা সেট করে, কেউ 150 দিনের, তুমি করছিলেন 180 দিনের, দেখবেন আর কোন এরকম লক্ষ্যমাত্রা আর হবে না, একটাই। আর এরপর দেখবেন যে চলছে যেমন ছিল আগে ওরকমই চলবে। আমার অভিজ্ঞতা ভালো না। একটু ভারত প্রসঙ্গে আলোচনা করতে চাই, যেহেতু এটি এখন একেবারে সব শ্রেণী পেশা মানুষের মধ্যে আলোচনার বিষয়। দুই দেশ জুড়েই যতদূর জেনেছি যে ভারতের এক ধরনের প্রস্তুতি ছিল, আমাদের প্রধানমন্ত্রী 23 তারিখে যাবেন, 23-25 এই 3 দিন সফরে থাকবেন, এবং সেই জায়গা থেকে ভারতের পূর্ণ প্রস্তুতি নেওয়া হচ্ছিল। এবং এর একটা ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে শুরু করে রয়টার্স সহ আরো বিভিন্ন জায়গায় এলো যে ভারতের রাষ্ট্রপতি ভবনের যে নিয়মিত প্রহরী দলের সদস্যদের যে রদবদল প্রতি শনিবার হয়ে থাকে সেটি স্থগিত করে আমাদের প্রধানমন্ত্রী সেখানে যাবেন, তাকে সংবর্ধনা দেওয়ার উদ্দেশ্যে প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডের যে সদস্যরা এবং সামরিক বাহিনীর সদস্যদের সমন্বয়ে যে একটা কুচকাওয়াজ বা একটা সংবর্ধনা, তার চূড়ান্ত মহড়ার জন্য শনিবারের তাদের নিয়মিত যে রদবদল
প্রহরীদের, সেটি স্থগিত করা হয়েছিল। পরবর্তী যদি সেটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে, এবং অনেকে বলছেন যে এটির মধ্যে প্রমাণ হয় যে ব্যাকডোরে বা ডিপ্লোম্যাটিক চ্যানেলে, দুই দেশের ডিপ্লোম্যাটিক চ্যানেলে কথাবার্তা এগিয়ে যাচ্ছিল। যতই আমাদের এখান থেকে প্রকাশ্যে বলা হচ্ছিল না কেন যে আমাদের প্রধানমন্ত্রী এ না হলে যাবে না, সে না হলে যাবে না, শর্ত জুড়ে যাওয়া হচ্ছিল, কিন্তু এটি মোটামুটি পরিষ্কার যে আমার কাছে মনে হয় অন্তত যে ডিপ্লোম্যাটিক চ্যানেলে একটা যোগাযোগ চলছিল। পরবর্তীতে এসে জানা গেল যে না, যাচ্ছেন না প্রধানমন্ত্রী, এবং এও জানা গেছে যে ভারতের বিভিন্ন পর্যায়ে যে প্রস্তুতি সেগুলো বাতিল করা হয়েছে। আপনার কি মনে হয় সবকিছু মিলিয়ে আমাদের প্রধানমন্ত্রীর না যাওয়াটা এই মুহূর্তে কূটনৈতিক জায়গা থেকে সঠিক সিদ্ধান্ত? না, আমার মনে হয় না। আমি মনে করি এটা একটা বড় ধরনের কূটনৈতিক ভুল সিদ্ধান্ত। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ে যারা আছেন তারা প্রধানমন্ত্রীকে বিভ্রান্ত করছে, তারা আমাদের দেশকে একটা ঝামেলায় ফেলে দিচ্ছেন। আপনি প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক খারাপ রেখে আপনি অনেক কিছু অর্জন করবেন, এমন ইতিহাস খুব বেশি একটা নেই, আমি দেখি না। আর এখানে এটা মনে করার কোনো কারণ নাই যে ভারত আমাদের সঙ্গে এই যে সফরের প্রস্তাবটা উঠেছে, এই প্রস্তাবে আমি ভারতের দিক থেকে বেশ ভালোই আন্তরিকতা লক্ষ্য করেছি, কিন্তু সেই আন্তরিকতার মানে আপনার জবাবটা আমাদের দিক থেকে ভালো হয়নি। প্রধানমন্ত্রী যখন ভারত যাবেন, যদি যেতেন, গেলে পর সেখানে বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু আলোচনা হতো। আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত অনেকগুলো ইস্যু আছে। পদ্মার পানি চুক্তি আছে, তিস্তার চুক্তি আছে, সীমান্ত বিষয়ের আলোচনা আছে, বাণিজ্য অনেক বিষয়গুলো আছে, অনেক কিছু আমাদের সঙ্গে ভারতের অমীমাংসিত বিষয় রয়ে গেছে, যেগুলো নিয়ে আমাদের পাওয়ার কিছু ছিল। আলোচনাগুলো হলে আমরা কিছু পেতে পারতাম, তো সেই আলোচনাগুলো কিন্তু থেমে গেল। এখন থেমে যাওয়ার মাধ্যমে আমরা কি পাবো আলটিমেটলি? তাহলে কি সেই অমীমাংসিত অবস্থায় আমরা থাকবো? আমাদের সম্পর্কে সেই বৈরিতা, সেটা কি তাহলে কন্টিনিউ করবে? এবং সেই বৈরিতা করে এদেশের কিছু রাজনৈতিক কিছু দলের লাভ হতে পারে, এদেশের মানুষের কোনো লাভ নাই। এবং সেই রাজনৈতিক দলগুলোর মধ্যে কিন্তু বিএনপি নাই। বিএনপি ওই রাজনীতি করে বলে আমার কাছে মনে হয়, যেহেতু আওয়ামী লীগের অনুপস্থিতিতে বিএনপি ওই রাজনীতি কিন্তু করে বলে আমার কাছে মনে হয় না। বরঞ্চ ওই রাজনীতিটা যারা করছে তাদের জন্য বিএনপি আসলে কাজটা করবো, তাদের সুবিধা করে দিব। এবং আমি তো মনে করি, আমি প্রধানমন্ত্রীর মুখেও শুনেছি অনেকবার, উনি অনেককে বলেছেন তার দলের মধ্যে অনেক গুপ্ত আছে। আমি মনে করি সেই গুপ্তগুলি আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে আছে, এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিটি ঘটনা তৈরি করে বিবৃতি দেওয়া, এগুলো আমি মনে করি ভারতের সঙ্গে আমাদের সম্পর্ককে মানে আপনার উন্নত করবে না। ভারত কি আমাদের শত্রু রাষ্ট্র? আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি? না হলে এক শেখ হাসিনাকে ফেরত পাঠানো, অথবা উসমান হাদির সন্দেহভাজন হত্যাকারী, উনি তো হত্যাকারী এখনো প্রমাণিত না, সন্দেহ করা হচ্ছে, তাকে ফেরত পাঠানো না পাঠানোর উপর আমাদের প্রধানমন্ত্রীর সফর নির্ভর করবে। এটা অগ্রহণযোগ্য, এটা আমি কোনোভাবেই মানতে পারি না। কারণ প্রধানমন্ত্রীর সফরের সঙ্গে আমাদের সাধারণ মানুষের পুরো জাতির স্বার্থ জড়িত। হাদির হত্যাকারীকে আনলে আমার জাতির কি লাভ হবে? এই হাদির হত্যাকারীকে অথবা শেখ হাসিনাকে ফেরত আনা কঠিন, জাস্ট কঠিন। কঠিন এই কারণে, আপনি আমাকে একটা কথা বলেন তো, আমাদের সঙ্গে ভারতের একটা বন্দি বিনিময় চুক্তি আছে। শেখ হাসিনা কি মানে আমাদের কোনো বন্দি, আমাদের কোনো অপরাধী ওখান থেকে আমরা নিয়ে আসবো? শেখ হাসিনা ওখানে গেল কিভাবে? বাংলাদেশ সরকার তাকে ওখানে পাঠিয়েছে, ভারতের সরকার তাকে গ্রহণ করেছেন, অতিথি হিসেবে গ্রহণ করেছেন। তো হাদির হত্যাকারীকে ফেরত আনা আর শেখ হাসিনাকে ফেরত আনা একই রকম। আপনি বলবেন যে ওই সরকার নাই, তো ওই সরকার নাই, তাহলে ওই সরকার যারা তাকে নিয়ে গেছে তারা তো দেশে এখনো আছে, যারা পাঠিয়েছে তারা তো দেশে এখনো আছে। শেখ হাসিনাকে ফেরত আনলে আমার লাভ কি?
এটা আপনার বলেন। এই দেশের নাগরিক হিসেবে আমি প্রশ্ন করছি, ধরেন সরকার শেখ হাসিনাকে ফেরত চায়, তারা শেখ হাসিনাকে ফেরত দিল, আমাদের বাংলাদেশের জনগণের কি লাভ? জনগণের লাভ নেই, বিশেষ দলগুলোর লাভ আছে, রাজনৈতিক শক্তিগুলোর লাভ আছে। ওনাকে আনলে পরে ওনার কিছু ভক্ত এখানে আছে, দেশে আছে, ওনাকে যখন জেলে ঢোকাবেন তখন কিছু হইচই হবে। ওনাকে যদি ফাঁসি এই যে রায় কার্যকর করেন তখনও কিছু হচ্ছে। এখন সারা দেশে যে আনরেস্ট তৈরি হবে সেটা কাকে হ্যান্ডেল করতে হবে? জামাতকে না, কিন্তু গভর্নমেন্টকে। এবং এইটা গভর্নমেন্টের এই যে আনরেস্ট হ্যান্ডেল করার, তখন দেখা যাবে এটা নিয়ে আবার জামাত বলতেছে গভর্নমেন্ট পারতেছে না। লাভটা হবে কার? জামাত এনসিপি। এই জামাত এনসিপির এই ফাঁদে সরকার হেসে খেলে, একদম হেসে খেলে সিদ্ধান্ত নিয়ে এই ফাঁদে তারা পা দিয়েছে। তাহলে তার আসার পথটি সহজ করা হচ্ছে না কেন? সরকারের পক্ষ থেকে তো এখনো কেউ বলেনি যে হ্যাঁ তার ট্রাভেল পাসের ব্যবস্থা আমরা করছি, তার জন্য সব ধরনের আয়োজন আমরা করছি, মানে তাকে ফিরিয়ে আনার, বা তিনি নিজে থেকে ফিরিয়ে আসতে চেয়েছেন, তাকে নিয়ে এসে কারাগারে দেওয়া হবে, ফাঁসি দেওয়া হবে, সব ঠিক আছে, কিন্তু সেই প্রক্রিয়াগুলো তো সরকার অবলম্বন করার ঘোষণা এখনো পর্যন্ত দেয়নি। তাহলে এটিও তো স্রেফ রাজনৈতিক নাটক। একদিকে ভারতের কাছ থেকে ফেরত চাইছে প্রত্যর্পণ চুক্তির আওতায়, যদিও তিনি সেই চুক্তির আওতায় পড়েন না, তারপরও চাচ্ছে, আবার ওদিকে শেখ হাসিনা নিজে ফিরে আসতে চাইছে, সেটিকে আবার অ্যাভয়েড করছে। তাহলে এটাও কি নাটক কিনা? হতে পারে তারা হয়তো ভাবছে না ডিসেম্বর না, আমরা সেপ্টেম্বরের মধ্যে ঝুলাবো, হয়তো ভাবতেছি। সম্ভব প্রত্যর্পণ চুক্তির আওতায় আনতে গেলে আরো সময় বেশি লাগবে, খুব স্বাভাবিক, মিনিমাম 2 থেকে 3 বছর মিনিমাম। তারা হয়তো আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় ভাবতেছে যে প্লেনে করে পাঠাইছি, তারা একটা প্লেনে করে আমাদের এখানে ফেরত দিয়ে দিবে, ওইভাবে একভাবে আমরা যেটাকে অভ্যর্থনা জানাবো, এরকম ভাবছে কিনা আমি জানি না, বলতে পারবো না ভাই। ভাই এখানে ছেলে মানুষই আছে, জেদাজিদি আছে, এবং এই জেদাজিদির ফল আমাদের জন্য খুব ভালো হবে আমি মনে করি। দেখেন আমাদের মূল সমস্যা কিন্তু ভাই শেখ হাসিনাকে একটা ফাঁসি ঝোলানো না। আমাদের মূল সমস্যা হলো আমাদের পানি, আমাদের মূল সমস্যা হলো আমাদের বাণিজ্য এবং আমাদের সীমান্ত। এই জায়গাটুকুকে মানে ওই একটা ছোট ঘটনা, ওই ঘটনা গাইডা নিয়ে এই সারা দেশের মানুষের যেটাতে সমস্যা হতে পারে, সারা দেশের মানুষের স্বার্থ যেখানে জড়িত, আপনি সেই সমস্যাটাকে ওটার মুখোমুখি দাঁড় করে দেবেন। এটা কোনোভাবেই মানে আপনার বুদ্ধিমান কোনো মানে কি বলবো এটাকে, মানে যারা নাকি এই ধরনের বার্গেনিং করে, এই ধরনের কাজের জন্য এটা কোনো বার্গেনিং পয়েন্ট হতে পারে বলে আমি মনে করি না। আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় করেছে, তাদের বিশাল অভিজ্ঞতা, হুমায়ুন কবির সাহেব তো বিশাল অভিজ্ঞ, বিদেশ ছিল অনেকদিন, হয়তো ওনার জ্ঞান এখানে কাজ করছে। খলিল সাহেব আরেক বিদেশি, হয়তো তার স্বার্থ কাজ করেছে, তার চিন্তা কাজ করেছে, কিন্তু ভাই তাদের চিন্তায় আমাদের সাধারণ মানুষ উপকৃত হচ্ছে এটা আমি মনে করি না। বরঞ্চ আমাদের সাধারণ মানুষের আগামীতে ভোগান্তি এটা নিয়ে বাড়বে। আপনি দেখবেন এটার কোনো ইতিবাচক ফল আমাদের মধ্যে আসবে না। দেখেন আপনি বলার। আমার শেষ কোশ্চেন দুটি একসাথে। একটা হচ্ছে যে আপনার কি মনে হয়, আপনি যেমন বলছেন যে বিএনপির মধ্যে যে গুপ্তরা রয়েছে বা বিশেষ রাজনৈতিক শক্তিগুলোর এক ধরনের ফাঁদে ফেলানোর চেষ্টা বিএনপিকে, শুধুমাত্র এই জায়গায় বিষয়টি সীমাবদ্ধ, নাকি এর সঙ্গে আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র রয়েছে? তুরস্ক, পাকিস্তান যে রেখার স্পষ্ট আমরা দেখতে পাচ্ছি গত 2024 5 আগস্ট পর থেকে তাদের একটি প্রভাব বলয়ের সৃষ্টি করা, সাথে যুক্তরাষ্ট্রের বিষয় তো আছেই, এটির সঙ্গে মানে ভারতের সঙ্গে পুরো বিচ্ছিন্ন করে দিয়ে তাদের কোনো খেলা থাকতে পারে কিনা? থাকতে পারে, এটা আপনি উড়াই দিতে পারেন না। বিভিন্ন রাষ্ট্রের এখনো সম্পর্ক থাকতে পারে, কিন্তু সেটা ব্যাপার না, তারা চেষ্টা করবে, তারা তাদের মতো করে করবে। আমরা কিন্তু মানে হাসতে হাসতে যে মানে আপনার গর্দান ঢুকাই দিচ্ছি, এটা আমার কাছে আমার বুঝি না। আমরা এটা কেন করব? আমি বিশ্বাস করি আমি এটা নিয়ে মানে আমার কোন লজিক এখানে কাজ করে না, যে আমি ভারতের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ভারতের সঙ্গে আমার সবচেয়ে নিকটতম প্রতিবেশী রাষ্ট্রের প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনার আমন্ত্রণ পেয়ে সে আমন্ত্রণকে একটা পুরো অজুহাতে আমি অ্যাভয়েড করতেছি। আলোচনার টেবিলে অনেক কিছুই হয়, অনেক সমস্যার সমাধানে কিন্তু আলোচনার টেবিলে হয়, হবে কিন্তু দেখেন আলোচনার পর হবে, ওই সচিব পর্যায়ে হবে, প্রতিমন্ত্রী পর্যায়ে হবে, হওয়ার পরে ডুবরে দিয়ে যাবে, ওটা বাস্তবায়ন হইতে হইতে আরো 3 বছর 4 বছর লাগবে, অনেক কিছুই হবে। কিন্তু আপনি তো না করে পারবেন না ভাই। 2 দিন আগে দেখলো ভারতের বাণিজ্য প্রতিনিধি দল এখানে আসছে, এটা নিয়ে এটা যা ওটা করতেছে,
আমরা বিদ্যুতের ঝামেলাদের কাছে যাচ্ছি, তেল চাচ্ছি, পাইপলাইনে তেল দাও, মানে আমাদের মানে ইমার্জেন্সি মোমেন্টে আমরা তোদের কাছ থেকে আনি, এবং আনলে আমাদের লাভ হয়, লাভ হয় না। মনে করেন আপনি তুলা ভারত থেকে আনলে এক ধরনের দাম পড়বে, আর এটা যদি আপনি আমেরিকা থেকে আনেন পরিবহন কষ্ট লাগবে অনেক বেশি, হচ্ছে লাগবে না। তাহলে আমরা যদি শখ করে এগুলি করি, করতে পারি, তাহলে অন্য কারো লাভ হতে পারে ভাই, আমার দেশে লাভ হবে না।